সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শক্তি। আমরা শুরুতে শক্তি কাকে বলে জেনে নিব, পরবর্তীতে ধাপে ধাপে যে শক্তির বিভিন্ন রূপ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথমে খেয়াল করুন যে শক্তি কাকে বলে। কাজ করার যে সামর্থ্য তাকে বলে শক্তি। তাহলে কাজ করার সামর্থ্য কি বলে? শক্তি বলে। পরবর্তীতে খেয়াল করুন, শক্তি একটি স্কেলার রাশি। আর স্কেলার রাশি কাকে বলে? যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধু মান হলে চলে, দিক নির্দেশের কোনো প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে। আর যেহেতু শক্তির কোনো দিক নেই, সেজন্য শক্তি একটি স্কেলার রাশি। পরবর্তীতে আমরা যেটি দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করুন, শক্তির একক এবং কাজের একক একই, আর সেটি হচ্ছে জুল। তাহলে শক্তি এবং কাজের একক কি? জুল। আর বিদ্যুৎ শক্তি হিসাবের সময় সেটি কিসে করা হয়? বিদ্যুৎ শক্তি হিসাবের সময় সেটি কিলোওয়াট ঘন্টায় করা হয়। তাহলে বিদ্যুৎ শক্তির হিসাব করা হয় কিলোওয়াট ঘন্টায়। পরবর্তীতে আমরা যেটি দেখব যে ১ কিলোওয়াট ঘন্টা কাকে বলে। খেয়াল করুন, ১ কিলোওয়াট ঘন্টা। যে ১ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র ১ ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় করে তাকে বলে ১ কিলোওয়াট ঘন্টা। আরো একবার খেয়াল করুন, যে ১ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র ১ ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় করে তাকে বলে ১ কিলোওয়াট ঘন্টা। আর ১ কিলোওয়াট ঘন্টা সমান কত? খেয়াল করুন, 3.6 × 10⁶ জুল। 3.6 × 10⁶ জুল, বা এটিকে লিখতে পারেন ৩৬ লাখ জুল। এখন এটিকে আপনি মুখস্থ করবেন? না, কোনো দরকারই নেই মুখস্থ করার। খেয়াল করুন যে আমরা ১ কিলোওয়াট ঘন্টার জন্য কি লিখতে পারি? ১ কিলোওয়াট × ১ ঘন্টা। কার জন্য? ১ কিলোওয়াট ঘন্টা। এটাকে ভেঙে এভাবে লিখতে পারি যে ১ কিলোওয়াট × ১ ঘন্টা। আর ১ কিলোওয়াটের জন্য আমরা জানি কত? ১০০০ ওয়াট। ১ কিলোওয়াট হচ্ছে ১০০০ ওয়াট। আর ১ ঘন্টার জন্য হচ্ছে যে ৩৬০০ সেকেন্ড। গুণ করে দেন, গুণ করে দিলে ওয়াট সেকেন্ডে পাবো আমরা। তাহলে আমরা যে মানটি পাবো ৩৬ লক্ষ জুল। 1 কিলোওয়াট সমান ৩৬ লক্ষ জুল, অথবা 3.6 × 10⁶ জুল। তাহলে আপনার কি এই মানটি, এই যে ১ কিলোওয়াট সমান কত, এই মানটিকে মুখস্থ করার দরকার আছে? কোনো দরকারই নেই। যদি শুধুমাত্র একটু গাণিতিক টার্ম এপ্লাই করেন তাহলে খুব সহজে কিন্তু ১ কিলোওয়াট সমান কত জুল সেটি কিন্তু আপনি মান বের করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে শক্তির রূপ, যে শক্তি কয় ভাগে ভাগ করা যায় শক্তির রূপকে। খেয়াল করুন, মোটামুটি ভাবে শক্তির যে ৯টি রূপ কি করা যায়? পর্যবেক্ষণ করা যায়। আর আমরা জানি শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না, শক্তিকে একটি রূপ থেকে অন্য একটি রূপে রূপান্তর করা যায় মাত্র। আর আমরা এখানে দেখতে পাচ্ছি মোটামুটি ভাবে শক্তির ৯টি রূপকে পর্যবেক্ষণ করা যায়। কি কি? প্রথমত আমরা দেখতে পাচ্ছি যান্ত্রিক শক্তি, পরবর্তীতে যেটি দেখতে পাচ্ছি তাপ শক্তি, পরবর্তীতে রয়েছে শব্দ শক্তি, পরবর্তীতে রয়েছে আলোক শক্তি, যেটি দেখতে পাচ্ছি চৌম্বক শক্তি আর বিদ্যুৎ শক্তি, পরবর্তীতে রয়েছে রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি, আর রয়েছে সৌরশক্তি। এই মোটামুটি ভাবে শক্তির ৯টি রূপ পর্যবেক্ষণ করা যায়। কি কি? আরেকবার খেয়াল করুন, যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি এবং হচ্ছে সৌরশক্তি। এই ৯টি রূপকে পর্যবেক্ষণ করা যায়। পরবর্তীতে যেটি আপনাকে মাথায় রাখতে হবে যে যান্ত্রিক শক্তিকে কয় ভাগে ভাগ করা যায়? আবার এটিকে ২ ভাগে ভাগ করা যায়। কি কি? প্রথমত হচ্ছে বিভব শক্তি, আর দ্বিতীয় হচ্ছে গতিশক্তি। আমরা ধাপে ধাপে বিভব শক্তি এবং গতিশক্তি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যেটি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যে বিভব শক্তি। তো চলুন জেনে নেই যে বিভব শক্তি কাকে বলে। খেয়াল করুন, স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থান বা অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলে বিভব শক্তি। আরো একবার খেয়াল করুন, স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থান বা অবস্থায় আনলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলে যে বিভব শক্তি। আমরা আগে সংজ্ঞাগুলো জেনে নেই, পরবর্তীতে তার ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমরা যেটি দেখছি যে অভিকর্ষজ বিভব শক্তি। খেয়াল করুন, সংজ্ঞাটি একটু খেয়াল করুন, যে অভিকর্ষ বলের বিরুদ্ধে, খেয়াল করুন এখানে বলা হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন করলে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলে অভিকর্ষজ বিভব শক্তি। তাহলে এখানে কি বলা হয়েছে? অভিকর্ষ বলের বিরুদ্ধে। আমরা এখানে একটি চিত্র দেখি, খেয়াল করুন, এই m ভরের এই বস্তুটিকে অভিকর্ষ বলের বিরুদ্ধে এই উচ্চতায় উঠানো হলো। তাহলে এখানে যে কাজ করার সামর্থ্য লাভ করলো এটি হচ্ছে অভিকর্ষজ বিভব শক্তি। অর্থাৎ অভিকর্ষ বলের বিরুদ্ধে যে তাকে কাজ করে এই উচ্চতায় উঠানো হলো, আর এই কাজ করার সামর্থ্য যেটি লাভ করলো সেটি হচ্ছে অভিকর্ষ বিভব শক্তি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আমরা এর পরিমাণ নিয়ে হিসাব করব। এখন খেয়াল করুন যে বিভব শক্তির যে পরিমাপ এটি কিভাবে করা হয়।
খেয়াল করুন, আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রটিতে আমরা কি দেখতে পাচ্ছি একটু খেয়াল করুন, যে m ভরের কোন বস্তুকে ভূপৃষ্ঠ থেকে অভিকর্ষ বলের বিরুদ্ধে h উচ্চতায় উঠানো হলো। আরো একবার খেয়াল করুন, m ভরের এই বস্তুটিকে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে h উচ্চতায় উঠানো হলো। আর এখানে যে কাজ করা হলো, এই সঞ্চিত বিভব শক্তির পরিমাণে হচ্ছে কৃত কাজ। তাহলে আমরা কি লিখতে পারি? কৃত কাজ আর কাজের সঙ্গে আমরা কি জানি? বল ইনটু সরণ। তাহলে আমরা কৃত কাজ সমান লিখতে পারি বল ইনটু সরণ। তাহলে এখানে আমার বল কি? বল হচ্ছে F আর সরণ হচ্ছে h। আর নিউটনের গতির সূত্র অনুসারে আমরা জানি কি? F equal ma। তাহলে এখানে কিন্তু আমার অভিকর্ষ ত্বরণ a না, ত্বরণ হচ্ছে আমার এখানে g। তাহলে আমরা F এর জন্য লিখতে পারি mg, আর এখানে হচ্ছে h। আর কৃত কাজের জন্য আমরা লিখতে পারি EP। তাহলে আমার এই সূত্রটা প্রমাণ হয়ে গেল যে EP is equal mgh। এখন খেয়াল করুন যে বিভব শক্তি সমান বস্তুর ওজন, mg হচ্ছে বস্তুর ওজন আর উচ্চতা হচ্ছে h। তাহলে আমরা কি লিখতে পারি? EP is equal mgh। এটাই হচ্ছে যে বিভব শক্তির যে পরিমাপ। আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সূত্রটি কিছুক্ষণ আগে যে আমরা সূত্রটি প্রকাশ করে আসলাম, এই সূত্রের সাহায্যে আমরা এখন একটি গাণিতিক সমস্যা সমাধান করব। খেয়াল করুন, এখানে যে সমস্যাটি দেওয়া আছে, বলা হয়েছে 5 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 30 মিটার উচ্চতায় তুললে এর বিভব শক্তি কত হবে? তাহলে সূত্রটি অবশ্যই আমাদের জানা আছে। চলুন আগে কি কি দেওয়া আছে আমরা একটু দেখে নেই। যে এখানে বস্তুর ভর দেওয়া আছে কত? 5 কেজি। বস্তুর ভর দেওয়া আছে 5 কেজি আর উচ্চতা দেওয়া আছে 30 মিটার। আর অভিকর্ষ ত্বরণ সেটি তো আমরা জানি যে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমার বের করতে হবে বিভব শক্তি EP is what। আর আমরা সূত্র জানি EP is equal mgh। মান বসিয়ে দেই যে 5 into 9.8 into 30। আমার ক্যালকুলেশন করলে EP এর মান এসে যাবে 1470। আর এককটি কি হবে? এককটি জুলে হবে। তাহলে আমার বিভব শক্তির পরিমাণ কত? 1470 জুল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে গতিশক্তি। তো চলুন দেখে নেই যে গতিশক্তি কাকে বলে। খেয়াল করুন, কোন গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলে গতিশক্তি। আরো একবার খেয়াল করুন, কোন গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলে গতিশক্তি। আর গতিশক্তি সমান আমরা কি লিখতে পারি? EK is equal half mv স্কয়ার। এখন এই সমীকরণটি আমরা একটু ব্যাখ্যার সাহায্যে বোঝার চেষ্টা করব। খেয়াল করুন, আমরা এখানে একটি m ভরের বস্তু বিবেচনা করব। m ভরের বস্তু, এই m ভরের বস্তুটি a সুষম ত্বরণে চলে, s দূরত্ব অতিক্রম করে, v বেগ প্রাপ্ত হলো। আর এখানে আমরা আদি বেগ স্থির অবস্থান থেকে শুরু হলো, তাহলে আদি বেগ ছিল 0। এখন খেয়াল করুন, আমরা এখানে যদি কৃত কাজ কি হবে? কাজের সঙ্গে আমরা জানি বল ইনটু সরণ। তাহলে আমরা লিখতে পারি বল ইনটু সরণ। এখন খেয়াল করুন, আমরা বল কি? F বল প্রয়োগ করা হলো। তাহলে বলের জন্য আমরা F, আর সরণ s দূরত্ব অতিক্রম করলো, তাহলে আমরা লিখতে পারি s। আর এখানে ত্বরণ হচ্ছে a, তাহলে আমরা লিখতে পারি m a, আর এখানে s। আর যেহেতু কৃতকাজকে প্রকাশ করে e k, তাহলে আমরা লিখতে পারি EK is equal MAS। এখন খেয়াল করুন, আমরা একটি সূত্র জানি v স্কয়ার is equal u স্কয়ার প্লাস 2as। এখন এখান থেকে যদি আমরা এটিকে সমাধান করি, বা 2as is equal v স্কয়ার মাইনাস u স্কয়ার, বা এখন খেয়াল করুন, যেহেতু স্থির অবস্থান, তাহলে আমার ইউ আদিবেগ কত? 0। তাহলে এখানে যদি আমরা ইউর মান বসিয়ে দিই 0, তাহলে কত আসবে? 0ই আসবে। তাহলে 2as is equal v স্কয়ার, বা আমরা কি লিখতে পারি? as is equal v স্কয়ার বাই 2, বা as is equal half v স্কয়ার। এটি আমরা লিখতে পারি। এখন খেয়াল করুন, এখানে যদি আমরা মানটি বসিয়ে দিই, যে as এর মানটি আছে সেই মানটি যদি আমরা বসিয়ে দেই, তাহলে আমরা কি লিখতে পারি? EK is equal half m আর v স্কয়ার।
তাহলে খেয়াল করুন, খুব সহজে কিন্তু আমরা এই সমীকরণটি পেয়ে গেলাম। তাহলে আমার কিন্তু আর মুখস্থর দরকারই হচ্ছে না। তাহলে আমরা গতিশক্তি ইকে ইজ ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। আর এটি যদি আমরা প্রকাশ করি, ইকে ইজ ইকুয়াল হাফ, এম হচ্ছে ভর, আর যে ভি হচ্ছে বেগ, তার উপর স্কোয়ার। অর্থাৎ ইকে ইজ ইকুয়াল হাফ ইন্টু ভর ইন্টু বেগ স্কোয়ার। তাহলে এই সমীকরণটির সাহায্যে কিন্তু খুব সহজে আপনি ইকে ইজ ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার প্রমাণ করতে পারেন। আশা করি এই প্রমাণটি আপনারা বুঝতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আমরা যে লাইনটি দেখতে পাচ্ছি যে বলা হয়েছে নির্দিষ্ট ভরের কোন বস্তুর গতিশক্তি এর বেগের বর্গের সমানুপাতিক। এখন কিভাবে? খেয়াল করুন যে আমরা এখানে যে সমীকরণটি দেখতে পাচ্ছি এটি আমরা আরেকটু লিখি, ইকে ইজ ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। এই সমীকরণটি আমরা দেখতে পাচ্ছি। এখন খেয়াল করুন, আমরা জানি বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। আর যদি আমরা এটিকে ধ্রুবক ধরে নেই তাহলে আমরা কি লিখতে পারি? ইকে সমানুপাতিক ভি স্কয়ার। তাহলে খেয়াল করুন তো আমরা উপরের সমীকরণটি পাচ্ছি কিনা? নির্দিষ্ট ভরের কোন বস্তুর গতিশক্তি এর বেগের বর্গের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যদি বস্তুর বেগ বৃদ্ধি করা হয়, দ্বিগুণ বৃদ্ধি করলে গতিশক্তি হবে কয় গুণ? 4 গুণ। আর বস্তুর বেগ যদি 3 গুণ হয় তার গতিশক্তি হবে কয় গুণ? 9 গুণ। আর বস্তুর বেগ যদি 4 গুণ বৃদ্ধি করা হয় তার গতিশক্তি হবে কয় গুণ? 16 গুণ। বর্গের অনুপাতে কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে আমরা কি লিখতে পারি? বস্তুর বেগ দ্বিগুণ হলে এর গতিশক্তি হবে 4 গুণ। আর বেগ যদি 3 গুণ হয়, খেয়াল করুন আমরা কিভাবে বলতে পারি? ইকে সমানুপাতিক ভি স্কয়ার। তাহলে দ্বিগুণ করা হলে তার গতিশক্তি হবে 4 গুণ, 3 গুণ করা হলে এর গতিশক্তি হবে 9 গুণ। আর যদি 4 গুণ করা হয় তাহলে গতিশক্তি হবে 16 গুণ। 5 গুণ করা হলে 25 গুণ হবে। আশা করি এই গতিশক্তি সম্পর্কিত যে তথ্যগুলো নিয়ে আমরা আলোচনা করলাম আপনারা বুঝতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু আগে যে আমরা গতিশক্তির যে সমীকরণটি দেখে এসেছি, এই সমীকরণের সাহায্যে আমরা এখন একটি গাণিতিক সমস্যা সমাধান করব। তো চলুন শুরু করি। খেয়াল করুন, 70 কেজি ভরের বলা হয়েছে একজন দৌড়বিদের গতিশক্তি দেওয়া আছে 1260 জুল হলে তার বের করতে বলা হয়েছে বেগ। তো চলুন আগে কি কি দেওয়া আছে আমরা একটু দেখে নেই। ভর দেওয়া আছে 70 কেজি, আর গতিশক্তি ইকের মান দেওয়া আছে 1260, তার বের করতে হবে বেগ, ভি এর মান বের করতে হবে। আর আমরা সূত্রটি তো জানি যে সূত্র হচ্ছে ইকে ইজ ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। মান বসিয়ে দেন তাহলে হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে কার মান বের করতে হবে? যে ভি এর মান। তাহলে আমরা লিখতে পারি এভাবে। আর যদি সমাধান করি তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল 36 বের হবে। এখন যদি আমরা বর্গমূল করি ভি এর মান বের হবে 6। তাহলে আমরা উত্তর কত পেয়ে যাব? বেগ 6 মিটার পার সেকেন্ড। তাহলে 70 কেজি ভরের একজন দৌড়বিদের গতিশক্তি যদি 1260 জুল হয় তাহলে তার বেগ হবে 6 মিটার পার সেকেন্ড। আশা করি এই আপনারা গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।